প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো। কোভিড-19 কে প্রতিরোধ করার জন্য তোমরা সবাই বাসায় বসে আছো, বিদ্যালয়ে উপস্থিত হচ্ছ না। অনলাইন পাঠদান কার্যক্রমের মাধ্যমে বা কেবল টিভি নেটওয়ার্কের মাধ্যমে তোমরা তোমাদের শ্রেণী পাঠ চালিয়ে নিচ্ছ। আমি বিপ্লব কুমার দাস, সহকারী শিক্ষক, বিজ্ঞান সম্মেলন ইনস্টিটিউশন যশোর। আজকে তোমাদের একটি ক্লাস নেব। নবম দশম শ্রেণীর বিজ্ঞান, চতুর্দশ অধ্যায় শিক্ষণফল 1 অর্জনের লক্ষ্যে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের এখন একটি জিনিস দেখাবো। এটা দেখে হয়তো তোমরা অনেকে চিনবে। যারা চিনবে তারা এটার নাম বলবে, আর এটা কি কাজে ব্যবহার করা হয় সেটা বলবে। দেখো তো তোমরা কয়জন এটা চিনতে পারো। দেখো, এই ধরনের একটা প্লেট, এটা তোমরা দেখেছো অনেক। এটা কি তোমরা বলতে পারো কি ধরনের প্লেট বা কিসের ছবি, কি কাজে ব্যবহার করা হয়? হ্যাঁ, সঠিক বলেছো। এটা একটা এক্স-রে ছবি বা এক্স-রে প্লেট। এটা সাধারণত চিকিৎসকরা ব্যবহার করে থাকেন। তোমরা হয়তো জেনে থাকবে যে প্রাথমিক অবস্থায় যখন চিকিৎসকরা তাদের চিকিৎসা করতেন, কত কঠিন ছিল তাদের এই চিকিৎসা পদ্ধতি। তারা না জেনে, অনেক কিছু না সঠিকভাবে পর্যবেক্ষণ করে তারা চিকিৎসা পদ্ধতি চালিয়ে যেতেন এবং ওষুধ নির্বাচন করতেন। দেখা গেল কারো হাড় বা হাতের ভিতরে কোনো হাড়ের ফাটল ধরেছে বা চিট ধরেছে, সেটা তো আর বাইরের থেকে দেখা যায় না। তারা আন্দাজে ব্যথা বা কতদিনের ব্যথা এরকম কথা রোগীকে জিজ্ঞাসা করেই একটা ওষুধ দিয়ে দিতেন। বা কারো পেটের ব্যথা, কতদিনের ব্যথা বা পেটের ভিতরে ভার ভার লাগে কিনা বা কোনো শক্ত কিছু অনুভব হয় কিনা, এইভাবে তারা কিছু আন্দাজ করে বলতেন যে পেটে তোমার টিউমার হয়েছে বা গ্যাস্ট্রিক হয়েছে, গ্যাস্ট্রিকে আলসারের ঘা হয়েছে। এই ধরনের নানা আন্দাজ বা অনুমান ভিত্তিক চিকিৎসা তারা করে থাকেন। কিন্তু বর্তমানে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে এবং বিজ্ঞানের অগ্রগতির ফলে, জয়যাত্রার ফলে চিকিৎসকরা অনেক প্রযুক্তি ব্যবহার করে অনেকটা সুনির্দিষ্টভাবে রোগীর সমস্যাটা তারা চিহ্নিত করতে পারছেন। এবং তারই একটা কৌশল বা পদ্ধতি আমাদের এই এক্স-রের মাধ্যমে চিকিৎসকরা আমাদের শরীরের অভ্যন্তরের কোনো হাড়ের বা কোনো অঙ্গ প্রত্যঙ্গের ছবি তুলে তারা সুনিশ্চিত হতে পারে যে কি সমস্যায় রোগী। তাহলে তোমরা বুঝতে পেরেছো, আজকে আমাদের এই পাঠের বিষয়টি হবে বিভিন্ন রকম যন্ত্রপাতি চিকিৎসা কাজে কিভাবে ব্যবহার করা হয়, কিভাবে তার বিজ্ঞানের তত্ত্বগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন চিকিৎসা পদ্ধতিতে সাহায্য পাই বা চিকিৎসকরা উপকৃত হন, সেটি আমাদের আজকে পাঠের বিষয়। তোমরা প্রত্যেকেই খাতা কলম নাও এবং পাঠের বিষয়টি লিখে ফেলো। তাহলে আজকে আমাদের পাঠ শিরোনাম হবে চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয়ে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি। প্রথমে আমরা আসবো তোমাদের প্রথমে যেটা দেখিয়েছিলাম, এই এক্স-রে রিপোর্ট। এক্স-রে রিপোর্টটা নিয়ে, এক্স-রে রিপোর্ট কিভাবে কাজ করে বা এক্স-রে রিপোর্টটা কিভাবে আমরা পেয়ে থাকি। 1885 সালে রোন্টজেন এই এক্স-রে রশ্মি বা রঞ্জন রশ্মিটা আবিষ্কার করেছিলেন। তখন এই রশ্মিটার নাম জানা যায়নি, সেই জন্য উনি নামটা দিয়েছিলেন এক্স-রে। সেই থেকে এই রশ্মিটার নাম এক্স-রে চলে আসছে। তা আমরা দেখব এক্স-রে যন্ত্রটা কিভাবে কাজ করে। প্রথমে যদি আমরা এর একটি চিত্র আঁকি।
এটার আমরা নাম দিব ক্যাথোড, এটার নাম দেব অ্যানোড, আর এইটা হবে টাংস্টেন ফিলামেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এটা সম্পূর্ণটা একটা কাচের টিউব, এটা দুটো প্রান্ত রয়েছে, এখানে একটি কয়েল রয়েছে এবং ওই কয়েলটি একটি তার দিয়ে বাইরে সংযুক্ত এবং ওই কয়েলটি টাংস্টেন ফিলামেন্টে তৈরি। আর এই পাশে একটি তামার প্লেট বা পাতের মতো রয়েছে, এটাও একটি বিদ্যুতের বাইরে একটি প্রান্ত দিয়ে বাইরে সংযুক্ত রয়েছে। এখন এই টাংস্টেন ফিলামেন্টের কয়েলটিকে বিদ্যুৎ প্রবাহ চালনা করে উত্তপ্ত বা গরম রাখা হয়। আর এই পাশে রয়েছে তামার পাত, এই তামার পাত থেকে একটি উচ্চ শক্তি সম্পন্ন বিদ্যুৎ তরঙ্গ প্রবাহের সাথে যদি সংযুক্ত করা হয়, এক্সরে উচ্চ শক্তির বিদ্যুৎ ভোল্টেজ, উচ্চ শক্তির বিদ্যুৎ ভোল্টেজের সাথে যদি আমরা অর্থাৎ হাই ভোল্টেজের সাথে যদি আমরা যুক্ত করি, তাহলে কি হচ্ছে, এই যে গরম ক্যাথোড প্রান্তটা আছে এর থেকে বিভিন্ন ইলেকট্রন ছুটে বেরিয়ে যায়, এখানে ইলেকট্রন বেরিয়ে যায় তামার পাতের দিকে। এগুলো সব এই ট্যাংস্টন থেকে ইলেকট্রন এই ইলেকট্রনগুলো কি হবে, ছুটে যাবে তামার প্রান্তের দিকে এবং এই তামার প্রান্তের যে ইলেকট্রন আছে সেগুলাকে আঘাত করে প্রচন্ড গতিতে। এই হাই ভোল্টেজের উচ্চ শক্তি বিদ্যুৎ ভোল্টেজের কারণে এটা আঘাত করে, সাধারণত এটা 100,000 ভোল্টেজের কাছাকাছি হয়। এই উচ্চ শক্তির বিদ্যুৎ ভোল্টেজটা হয় 100,000 ভোল্টেজের কাছাকাছি। এখন যখন এই ট্যাংস্টেন তার থেকে ইলেকট্রনগুলো যে তামার পাতকে আঘাত করে, তখন তামার পাতের যে ইলেকট্রন অণুর যে পরমাণু রয়েছে, পরমাণুর যে গঠন রয়েছে, তোমরা সবাই জানো পরমাণুর যেরকম গঠন রয়েছে, এই পরমাণু গঠনের মনে করো ভিতরের স্তরে যে ইলেকট্রন ধরো আছে, এই ইলেকট্রনকে সে আঘাত করে স্থানচ্যুত করে ফেলে, হয়তো এখানে সরিয়ে দিল এবং সরিয়ে দেওয়ার সাথে সাথে বাইরের স্তরের থেকে ইলেকট্রন যায় সেই জায়গাটা দখল করে নেয়। অর্থাৎ এত জোরে যে এই তামার পাতে ইলেকট্রনকে প্রেসার করে, ধাক্কা দেওয়ার ফলে উচ্চ গতিতে, তখন তামার পাতে যে শক্তি স্তরে ভিতরের শক্তি স্তরে যে ইলেকট্রন আছে তারা কক্ষচ্যুত হয়ে পড়ে, অর্থাৎ কক্ষ থেকে ছিটকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার ফলে ওই তামার যে পরমাণুর যে বাইরের স্তরে ইলেকট্রন ছিল তারা যায় সেই জায়গাটা দখল করে, ভিতরের স্থানে যেটা ছুটে গিয়েছে সেই স্থানটা দখল করে এবং বাইরে বেরিয়ে যায়। এবং তারপরেও এত জোরে এই টাংস্টেন তার থেকে ইলেকট্রন যে আঘাত করে, যে সে আরো শক্তি তখনও তার মজুদ থাকে, সে আরো কিছু করতে পারবে এবং সেই শক্তিটা, অবশিষ্ট শক্তিটা ছিটকে এই কাচের গোলক থেকে বেরিয়ে আসে, এই কাচের গোলক থেকে সে বেরিয়ে আসে, এই বেরিয়ে আসে এবং এই বেরিয়েটা রশ্মিটা আসাকেই বলে এক্স রে। যে রশ্মিটা অতিরিক্ত, যে রশ্মিটা প্রচন্ড শক্তিতে এই অ্যানোডের ইলেকট্রনকে, যে তামার পাতের যে ইলেকট্রনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরেও তার অনেক প্রচুর শক্তি থাকে, সেই শক্তিটা ছিটকে আবার কাচের গোলকের বাইরে বেরিয়ে আসে, সেটাকে আমরা এক্স রে রশ্মি বলবো। অর্থাৎ দেখো, এরকম যদি একটা টিউব থাকে মনে করো, এই টিউবে পরে একটা মানুষকে দাঁড় করে দিলাম, আর পিছনে যদি একটা এরকম এক্স রে প্লেট রাখি, তাহলে কি এখানে ইলেকট্রন যে এই মানুষের
মাংসপেশি, আমাদের যে মাংসপেশির ভিতর দিয়ে এই রেটা চলে যেতে পারে, গিয়ে এই প্লেটের উপরে, অর্থাৎ এই প্লেটের উপরে একটি ছবি বা ইমেজ তৈরি করে, যেটাকে আমরা বলেছি এই এক্স রে রিপোর্ট। অর্থাৎ এক্স রে যদি গোল এটা সামনে থাকে আর এইটা যদি আমাদের পিছনে থাকে, তাহলে এই সামনে থেকে যদি আমাদের এক্স রেটা রশ্মিটা ফেলা হয়, তখন আমাদের মাংসপেশি ভেদ করে আমাদের এই পিছনে, অর্থাৎ এই পিছনে যে আমাদের এই হাড়ের বুকের যে খাঁচা বা পাঁজরের ছবিটা এই নেগেটিভে উঠে যাবে, বা ক্যামেরা ফ্লেম বা প্লেটে উঠে যাবে। তখন এটা আমরা দেখতে পারবো আমাদের কি ধরনের পাঁজরের যে ছবি উঠে গেল, আমরা দেখতে পারবো আমাদের পাঁজরের কোনো হাড়, স্থানচ্যুতি বা ভাঙা বা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, এবং সুনির্দিষ্টভাবে চিকিৎসা করতে পারবো। এইভাবেই এক্স রে যন্ত্র কাজ করে থাকে। চিকিৎসা বিজ্ঞানে এক্স রে আমাদের সহযোগিতা করে থাকে। এক্স রে সাধারণত 2D ছবি তুলে থাকে, অর্থাৎ এ 2D মানে 2 ডাইমেনশন, দৈর্ঘ্য থাকবে এবং প্রস্থ থাকবে। অর্থাৎ এই ছবিটা দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে, কিন্তু গভীরতা বা পুরুত্ব নেই। সেই জন্য এই ধরনের পিকচারকে 2D ছবি বলে থাকে। সাধারণত আমাদের হাড় চ্যুতি বা ভেঙে যাওয়া, বা আমাদের কিডনি বা পিত্তথলিতে কোনো পাথর হয়েছে কিনা, বা পাকস্থলিতে গ্যাস্ট্রিক আলসারের কোনো ঘা হয়েছে কিনা, বা টিউমার হয়েছে কিনা, এইগুলো বিভিন্ন রকম সুনির্দিষ্টভাবে সমস্যাগুলি আমরা এই এক্স রে রিপোর্টের মাধ্যমে নির্বাচন করতে পারি, এবং চিকিৎসকরা সেইভাবে তাদের ব্যবস্থাপত্র দিয়ে থাকেন। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব যে এক্স রের সাথে রিলেটেড আরো কিছু পরীক্ষা পদ্ধতি বা যন্ত্রপাতি রয়েছে, সেগুলো কি কি। যেমন এক্স রের সাথে রিলেটেড রয়েছে সিটি স্ক্যান। অর্থাৎ এই কম্পিউটার টোমোগ্রাফি স্ক্যানের সংক্ষিপ্ত রূপে বলে সিটি স্ক্যান। সিটি স্ক্যান এই যন্ত্রে এক্স রে পদ্ধতি ব্যবহার করা হয়, কিন্তু এটা ঘুরে ঘুরে চারিদিক থেকে বিম্ব বা ছবি, প্রতিচ্ছবি নিতে থাকে, এক্স রে প্রতিচ্ছবি পাওয়া যায়। অর্থাৎ রোগী এটা এক্স রে যেমন একদিক থেকে প্রথমে সামনের দিক থেকেই আমাদের ছবিটা আসে, কিন্তু এটা ঘুরে ঘুরে কয়েকটা সাইড থেকে ছবি নেয়। সেই জন্য এটা যেমন দৈর্ঘ্য পাওয়া যায়, প্রস্থ পাওয়া যায় এবং গভীরতাও পাওয়া যায়, কেন এটা সাইডের থেকে তোলে, সামনের থেকে, এই সাইড থেকে, এই সাইড থেকে। অর্থাৎ এটা সাধারণত আমাদের যে পিকচারটা পাই সেটা হচ্ছে 3D বা 3 ডাইমেনশন। 3 ডাইমেনশন বলতে আমরা বলছি দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা। অর্থাৎ এটা কতটা গভীরতা সেটা আমরা সেই ছবিতে দেখতে পারবো। এবং এই সিটি স্ক্যান সাধারণত করা হয় আমাদের বিভিন্ন ব্রেনের ভিতরে খুব কোমল জায়গাগুলোতে। অর্থাৎ আমাদের সূক্ষ্ম জায়গাগুলোতে এক্স রেতে ধরা পড়ে না, এক্স রেতে বুঝতে খুব কষ্ট হয়। সেই জন্য এগুলো আরেকটু উন্নত পদ্ধতি চিকিৎসা বিজ্ঞানে। এটা দিয়ে কোমল যে নার্ভগুলো আছে ব্রেনে, অর্থাৎ ব্রেনে একটা আঘাত পেলে কতটুকু রক্তক্ষরণ হচ্ছে কিনা, সে শিরাটা ছিঁড়ে গিয়েছে কিনা বা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, এগুলো জানার জন্য ব্রেনের সাধারণত এগুলো দেখা হয়, সিটি স্ক্যান করা হয়। বা ব্রেনের ভিতরে কোনো টিউমার হয়েছে কিনা বা ক্ষত স্থান হয়েছে কিনা, অতি কোমল অংশগুলো এগুলো সাধারণত করা হয়। আরেকটি পদ্ধতি রয়েছে এনজিওগ্রাফি। এই এনজিওগ্রাফির মাধ্যমেও এক্স রে সহযোগিতা নেওয়া হয়, তবে একটু ভিন্ন ধর্ম রয়েছে বা ভিন্ন পদ্ধতি রয়েছে। এই এক্স রে কোনো ধমনীর একদম নির্দিষ্টভাবে দেখার জন্য এই ধমনীর ভিতরে একটি সরু পাইপের ভিতরে কিছু রঙিন পদার্থ প্রবেশ করে দেওয়া হয়, যাকে বলা হয় ডাই। অর্থাৎ তাকে ডাই বলবো আমরা। এই ডাইটা পুশ করে দেওয়া হয় সেই ধমনীর ভিতরে, এবং তারপরে এক্স রে গ্রহণ করা হয়। তাহলে কি হবে, সে রঙিন জায়গাগুলি খুব সুস্পষ্টভাবে এই এক্স রের ভিতরে চলে আসে, এবং পরে এই ডাইটা প্রস্রাবের সাথে বেরিয়ে যায়, বা ওই সরু পাইপের ভিতরে একটু বেলুন ঢুকিয়ে
সেই ধমনীর প্রশস্ততা প্রসারিত করা হয়। অর্থাৎ এইভাবে এনজিওগ্রাফিতে আমাদের এক্সরের যে সাহায্য নেওয়া হয়, যে এক্সরে কিভাবে স্পষ্ট দেখা যাবে এবং চিকিৎসকরা তখন এই ধমনীর কোনো সমস্যা আছে কিনা, ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, বা কতটা এই ধমনী শুকিয়ে গেছে বা প্রশস্ততা কমে গিয়েছে সেটা যাচাই করার জন্য এনজিওগ্রাফি করে থাকে। এটা সাধারণত হৃৎপিণ্ডের ধমনীগুলোতে এই এনজিওগ্রাফিগুলো করা হয়। হৃৎপিণ্ডের সাথে রিলেটেড ধমনী, যেখানে রক্ত প্রবাহের একটা খুব গুরুত্ব রয়েছে এবং সঠিকভাবে সঠিক পরিমাণে রক্ত প্রবাহের একটা গুরুত্ব রয়েছে, সেই জায়গাগুলোতে এই এনজিওগ্রাফি করা হয়। ক্যাথিটার পরে বের করে নেওয়া হয় এবং রঙিন ডাইটা প্রস্রাবের সাথে বেরিয়ে যায়। তাহলে আমরা দেখলাম যে এক্সরের সাথে, অর্থাৎ এক্সরের সাথে আমাদের এই দুটো রিলেটেড, অর্থাৎ এই দুটো পদ্ধতিতে, সিটি স্ক্যান এবং এনজিওগ্রাফি, এই দুটো পদ্ধতিতেও এক্সরে সহযোগিতা নেওয়া হয়। এই আল্ট্রাসনোগ্রাফি মাধ্যমে আমরা বিভিন্ন শারীরিক সমস্যা চিহ্নিত করতে পারি। এখানে উচ্চ কম্পাঙ্কে শব্দ ইউজ করা হয়, অর্থাৎ উচ্চ কম্পাঙ্কের শব্দ ব্যবহার করে পেটের ভিতরে প্রবেশ করি এবং তার বিভিন্ন ছবি কম্পিউটারে দিয়ে দেখানো হয় এবং কম্পিউটারের মাধ্যমে আমরা এই শব্দটা পাঠিয়ে তার ভিতরে যে প্রতিচ্ছবি আমরা পেয়ে থাকি। এবং সাধারণত স্ত্রী বা প্রসূতি মায়েদের এই চিকিৎসাটা বেশি হয়ে থাকে। স্ত্রী প্রজনতন্ত্রের বিভিন্ন সমস্যা আদি রোগ নির্ণয়ের জন্য, ইউরেটাস সেখানে কোনো সমস্যা নির্ণয়ের জন্য সাধারণত এই আল্ট্রাসনোগ্রাফি করা হয়ে থাকে। এছাড়াও আমাদের অতি পরিচিত বা অতি আমাদের লোকজন বা আমাদের যারা মুরব্বী লোকজন আছে, তারা যে চিকিৎসাটি বেশি করে থাকে একটু বয়স বৃদ্ধি পেলে, সেটা হচ্ছে ইসিজি। অর্থাৎ ইসিজির সম্পূর্ণ নাম হবে ইলেকট্রোকার্ডিওগ্রাম। এই ইলেকট্রোকার্ডিওগ্রামে সাধারণত রোগীর হৃৎপিণ্ডের পূর্ব অবস্থা, বর্তমান অবস্থা অর্থাৎ চলাচল, কম্পাঙ্ক, এইগুলোর তার সাধারণ গতিবিধি বা অসাধারণ কিনা সেইগুলোকে যাচাই করা হয় ইলেকট্রোকার্ডিওগ্রামের মাধ্যমে। এখানে 10টি ইলেকট্রোড রোগীর দেহে লাগানো হয়, 2 হাতে 2টি এবং 2 পায়ে 2টি, আর হৃৎপিণ্ডের আশেপাশে 6টি, মোট 10টি ইলেকট্রোড লাগিয়ে এই ইলেকট্রোডের মাধ্যমে বৈদ্যুতিক তরঙ্গ, অর্থাৎ হৃৎপিণ্ডের বৈদ্যুতিক তরঙ্গটি সংগ্রহ করা হয় এবং সেগুলো একটি প্রিন্ট আকারে, একটি কাগজে লম্বা ফিতার মতো প্রিন্ট আকারে তার একটি গ্রাফ থাকে। সেই গ্রাফটি অটোমেটিকভাবে বৈদ্যুতিক তরঙ্গ আকারে উঠতে থাকে এবং ইলেকট্রোকার্ডিওগ্রাম বলে সেই অঙ্কিত সেই ছবিটিকে তখন আমরা বলি ইলেকট্রোকার্ডিওগ্রাম। অর্থাৎ চিকিৎসকরা আমাদের এই ধরনের একটি রিপোর্ট দিয়ে থাকেন। এখানে এরকম গ্রাফের মতন কাটা থাকে, অর্থাৎ এরকম গ্রাফের মতন কাটা থাকে এবং তারপরে এরকম খোপ খোপ করা থাকে, অর্থাৎ এর ভিতরে এরকম উঠা থাকে। এছাড়াও আমাদের অনেক ধরনের চিকিৎসা যন্ত্র বা চিকিৎসা পদ্ধতির সাহায্যকারী হিসাবে অনেক যন্ত্র ব্যবহার করছে, যেমন আল্ট্রাসনোগ্রাফি। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও রয়েছে এমআরআই, অর্থাৎ ম্যাগনেটিক রেসোনেন্স ইমেজিং। অর্থাৎ এটা রোগীকে শক্তিশালী চুম্বক একটা ক্ষেত্রের ভিতরে, সম্পূর্ণ মেশিনের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়। অর্থাৎ টোটালি তোমাদের চিত্রটা দেখাচ্ছি, অন্তত এইরকম চিত্র। এর ভিতরে শোয়ায় রোগীকে সম্পূর্ণ ভিতরে প্রবেশ করে দেওয়া হয়। অর্থাৎ তারপর রোগী মনে করো সাধারণত এই ধরনের চিত্রটা আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো,
এই ধরনের চিত্র। এর ভিতরে রোগীকে সম্পূর্ণ প্রবেশ করে দেওয়া হয় এবং সেখানে ওরা চুম্বক শরীরের ভিতরে রেডিও ফ্রিকোয়েন্সি বা বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ দেওয়া হয় এবং শরীরের অত্যন্ত কোমল অংশগুলির পার্থক্যগুলি এগুলা ভালোভাবে বোঝা যায় রোগীর। এছাড়াও তোমাদের সর্বশেষ যেটি রয়েছে সেটা হচ্ছে এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি সাধারণত এই যন্ত্রের মাধ্যমে শরীরের ফাঁপা অংশগুলোর ভিতরে অবস্থা আমরা দেখতে পারি। এই ধরনের যন্ত্রে দুটি স্বচ্ছ নল থাকে, একটি যন্ত্রের মাথা দিয়ে দুটি শরীরের রোগীর মুখ দিয়ে বা শরীরের পেটের অভ্যন্তরে প্রবেশ করে দেওয়া হয় এবং একটি নল দিয়ে খুব তীব্র আলো ফেলা হয়, আর একটি নলের মাথা থাকে সিসিডি ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে সেই ছবিটা বাইরে কম্পিউটারে রেকর্ড করে, অর্থাৎ শরীরের ভিতরে ফাঁপা অঙ্গগুলির ভিতরে অবস্থা দেখা যায়, যেমন পাকস্থলীর ভিতরে কোনো ঘা হলো কিনা বা কোনো সমস্যা হলো কিনা, এগুলো ফাঁপা যে অংশগুলো আছে সেগুলো সুনিশ্চিতভাবে দেখা যায়। এবং বর্তমানে আরো উন্নত ক্যামেরা হয়েছে, সেই ক্যামেরাগুলো ওই একটি নলের মাথায় লাগানো থাকে আর একটি নলের মাথা দিয়ে খুব উচ্চ মাত্রায় আলো দেওয়া হয়, দিলেই দেখা যায় ফুসফুস পাকস্থলী এইগুলোর অবস্থা সুষ্ঠুভাবে এই এন্ডোস্কোপির মাধ্যমে দেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ তোমাদের নবম দশম শ্রেণীর বিজ্ঞান চতুর্দশ অধ্যায় জীবন বাঁচাতে বিজ্ঞান থেকে 1 নং শিক্ষণফল অর্থাৎ 1 নং শিক্ষণফলটি ছিল চিকিৎসা বিজ্ঞানের রোগ নির্ণয়ে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিতে বিজ্ঞানের তত্ত্ব ও ধারণা ব্যবহার করে শিক্ষার্থীরা তাদের অভিব্যক্তি বা জ্ঞান প্রকাশ করতে পারবে। হয়তো তোমাদের এই জ্ঞানটা অর্জিত হয়েছে, অর্থাৎ তোমরা বলতে পারবে কোনটি কোন ধরনের চিকিৎসা কাজে ব্যবহার করা হয় এবং চিকিৎসা বিজ্ঞানে যে আধুনিক যন্ত্রপাতির কতটা গুরুত্ব বহন করেছে, এই পাঠটি কতটা অনুধাবন করতে পেরেছো তার জন্য আমি কয়েকটি তোমাদের প্রশ্ন করছি, তোমরা উত্তর দেবে। শরীরের ফাঁপা অংশ দেখার জন্য কোন প্রক্রিয়া ব্যবহার করা হয়? হ্যাঁ, সঠিক বলেছো, এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির মাধ্যমে শরীরের যে কোনো ফাঁপা অংশ দেখা যায়। এবার বলো, হৃৎপিণ্ডের অস্বাভাবিক অবস্থা নিরূপণে কোন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে? হ্যাঁ, সঠিক বলেছো, ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম এটা ব্যবহার করে থাকে। অর্থাৎ তোমাদের মূল্যায়নটা যথার্থই হয়েছে। আমি ছোট্ট একটি বাড়ির কাজ দেব, তোমরা আশা করি বাড়ির কাজটি লিখে নেবে। প্রিয় শিক্ষার্থীরা, বাড়ির কাজটি হচ্ছে মস্তিষ্কের ভেতরের চিকিৎসায় সিটি স্ক্যান ও এন্ডোস্কোপির মধ্যে কোন পদ্ধতিটি তুমি গ্রহণযোগ্য বলে মনে করো? কারণ সমূহ বিশ্লেষণ করো। অর্থাৎ তুমি যে পদ্ধতিটি গ্রহণযোগ্য মনে করবা, কেন মনে করো, এর কারণটি বিশ্লেষণ করে উত্তরটি লিখবে এবং বিদ্যালয় খোলার পরে তোমাদের শ্রেণীর বিজ্ঞান শিক্ষককে দেখাবে, সে তোমাদের যথার্থ মূল্যায়ন করবে। আমি আজকের মতো এই পাঠটি শেষ করছি। আগামী দিনের একটি নতুন পাঠের প্রত্যাশায় সকলেই স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবে।